আমি আয়াংশ আজ আপনাদের কাছে নিয়ে এলাম হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লাল রক্ত কালো গোলাপ 4টি ভয়াল উপন্যাসিকার সংকলন। প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য রচিত। এতে আছে অতিপ্রাকৃততা, হিংস্রতা, যৌনতা, প্রতিশোধ ও রহস্য। গল্পগুলির পটভূমি বৈচিত্র্যময়, অরণ্য, সমুদ্র, শ্মশান ও ইতিহাস। শিহরণ জাগানো এই কাহিনীগুলি পাঠককে ভয়ের অনন্য অভিজ্ঞতা দেয়। চলুন শুরু করা যাক। শালমোহর এই অরণ্যভূমি বাংলার মধ্যে না পড়লেও পাশের রাজ্যের এই এলাকা একসময় বহু বাঙালির প্রিয় গন্তব্য ছিল। বিশেষ করে ধনী ও সচ্ছল বাঙালিরা 60-70-এর দশকে এখানে প্রায়শই আসতেন। কেউ প্রকৃতির কোলে শরীর ও মন জোড়াতে, কেউ আবার আসতেন শিকারের নেশায়। তখন এই জঙ্গলে বাঘের দেখা পাওয়াও অস্বাভাবিক ছিল না। কিন্তু সেই দিন আজ আর নেই। সাদা চামড়ার সাহেব আর তাদের সাঙ্গপাঙ্গ দেশি দোসরদের শিকার খেলায় বাঘসহ বহু বন্যপ্রাণী নিশ্চিহ্ন হয়ে গেছে। এই দেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আসতে লাগল স্বাধীনতার প্রায় 25 বছর পর। ততদিনে যা হারানোর ছিল তা অনেকটাই হারিয়ে গেছে। তবে আইন দেরিতে এলেও হয়তো তার ফলেই এখনো কিছু কিছু প্রাণী, নেকড়ে, হায়না, ভাল্লুক এখনো টিকে আছে এই অরণ্যে। আছে হরিণ, বুনো শূকর আর নাম না জানা কিছু পাখি। এই অঞ্চল এখন সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষিত হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের একটি ছোট অফিসও আছে এখানে। টিনের ছাউনি দেওয়া ঘর, চারপাশে কাঁটা তার ঘেরা। সঙ্গে রয়েছে একটি ছোট স্টাফ কোয়ার্টার। অফিসের পেছন দিকে একটা জলে ঘেরা ঘর, খোয়াড়ের মতো দেখতে। সেখানে মাঝে মধ্যে আহত বা উদ্ধার করা বন্যপ্রাণীকে রাখা হয়। চিকিৎসা শেষে তাদের মুক্ত করে দেওয়া হয় বা পাঠানো হয় রাঁচির চিড়িয়াখানায়। এই অফিসে কর্মীর সংখ্যা মাত্র 4 জন। পিয়ন 1 জন, ফরেস্ট গার্ড 2 জন আর সদ্য নিযুক্ত অফিসার কৌস্তব। কৌস্তব মাত্র 1 সপ্তাহ হলো এখানে কাজে যোগ দিয়েছে। শহুরে শিক্ষিত, সদ্য চাকরিতে ঢোকা একজন তরুণ অফিসার। আর এই অজ বনভূমি তার প্রথম কর্মস্থল। তার অধীনে থাকা বাকি কর্মচারীরা কিন্তু এখানে অনেক দিন ধরে কাজ করছে। তাদের চেহারায় রোদে পোড়া গাম্ভীর্য, মুখে স্বল্পবাক এক ধরনের নির্লিপ্তি। কৌস্তব এখনও এ জায়গা, এ মানুষদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সকাল 8টা নাগাদ হাজারিবাগ শহর থেকে একাই এসে পৌঁছালেন কৌস্তবের ওপরওয়ালা মিশ্র সাহেব। লোকজন অবশ্য তাকে মিশিরজি বলেই ডাকে। মিশিরজি মাঝবয়সী, চওড়া কাঁধ, চোখে কড়া কর্তৃত্বের ছাপ। বহু বছর ধরে বন দপ্তরে আছেন। জঙ্গল, মানুষ আর প্রশাসনের জটিল সমীকরণগুলো ভালো করেই চেনেন তিনি। ফরেস্ট ডিপার্টমেন্টের বড় কর্তা, অর্থাৎ ডিএফও সাহেবের পরেই যার নাম আসে, সেই মানুষটা আজ সকালবেলায় নিজে এসেছেন কৌস্তবের অফিস পরিদর্শনে। উদ্দেশ্য নতুন অফিসারকে কিছু সরকারি কাগজপত্র বুঝিয়ে দেওয়া এবং অফিসের সার্বিক পরিস্থিতি একবার নিজের চোখে দেখে যাওয়া। কাগজপত্র বুঝিয়ে দিতে মিশিরজি সময় লাগল বড়জোর ঘণ্টাখানেক। কৌস্তব টেবিলে চা নামিয়ে রেখে হালকা হাসিতে বলল, আজ দিনটা আমার এখানে থেকে যান স্যার। দেশি মোরগের স্বাদ যে এখানে অন্য রকম সেটা তো আপনি আমার থেকেও ভালো জানেন। আর বাকি সব ব্যবস্থা ভাগুয়া করে রেখেছে। বাকি সব ব্যবস্থা কথাটার মধ্যে যে কি আছে সেটা বোঝার জন্য মিশিরজির বিশেষ কষ্ট হয় না। বহুবার এসেছেন এই জঙ্গলের প্রান্তিক অফিসে। প্রতিবারই পেয়েছেন আতিথেয়তার অভাবনীয় আন্তরিকতা। পিয়ন ফাগুয়া তার পুরনো পরিচিত, আর সে জানে বড় সাহেব এলে বিলাতি হুইস্কি না হলে চলে না। ফাগুয়া তার ছোট্ট দায়িত্বকে বড় আনন্দের সঙ্গে গ্রহণ করে। গতকালই কৌস্তবের মৌখিক অনুমতি নিয়ে সে শহর থেকে এক বোতল সান্টোরি হুইস্কি, সাদা প্লাস্টিকে মোড়া মুরগির মাংস আর খানিক মশলাপাতি এনে মজুত করেছে। দেশি হাঁস মুরগি এ অঞ্চলের জঙ্গলে ছোটাছুটি করে, পাখনার নিচে মাটি আর রৌদ্রের গন্ধ নিয়ে বড় হয়। তাদের স্বাদই আলাদা। এখন বর্ষাকাল, পর্যটক নেই, জঙ্গল বন্ধ। অফিসের কাজও তুলনায় হালকা। সুযোগ আর পরিবেশ দুটোই উপযুক্ত। মিশিরজি একটু ভেবেই হালকা মাথা নাড়লেন।
আপনি যেমন বলছেন থাকা যেতেই পারে, তাছাড়া একটা ছোট কাজও আছে এখানে। কৌস্তব কৌতূহলী হয়ে মুখ তুলল, বলতেই যাচ্ছিল, কি কাজ স্যার? ঠিক তখনই মিশিরজি ঘরের দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা ফরেস্ট গার্ড বুদ্ধু সিংয়ের দিকে ফিরলেন। গলার স্বর একটু চাপা, যেন আগে থেকে স্থির করে রাখা একটা প্রসঙ্গ তুলে আনলেন তিনি। তোমার বাড়ি তো লক্ষ্মীপুর। জঙ্গলের গভীরে লক্ষ্মীপুর, ছোট্ট একটা আদিবাসী গ্রাম। চারপাশে ঘন সবুজ, মাঝে মাঝে অদ্ভুত সব পাখির ডাক, যেন প্রকৃতি তার নিজস্ব গোপন সুর বাজাচ্ছে। কৌস্তব এখানে নতুন। এখনও এই অঞ্চলের অলি-গলি, হাট-বাজার কিংবা মানুষের জীবনযাপন তাকে চিনতে শেখায়নি। মিশিরজির গলা হঠাৎ একটু কড়া শোনাল। বুদ্ধু সিং, ওই হাটে এক মেয়ে ভাল্লুকের খালা দেখায়, তা তুমি জানো? তুমি কি তোমাদের নতুন সাহেবকে কিছু বলনি? প্রশ্নটা যেন হাওয়ায় কেটে গেল। বুদ্ধু সিং মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার গলার স্বরটা ফিসফিসে। জি সাহেব। আজকের দিনে বন্যপ্রাণী নিয়ে খেলা দেখানো বা তাদের বশ মানিয়ে রাখা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বাস্তবের অনেক অন্ধকার দিক এখনও জঙ্গলের বহিনে বেঁচে আছে। কোথাও বাঁদরের খেলা, কোথাও ভাল্লুকের কসরত। বুদ্ধু সিং জানত, কিন্তু নিজের গ্রামের লজ্জা বাইরে ফাঁস করতে চায়নি। মিশিরজি এবার একটু বিরক্ত গলায় বললেন, আমি হাজারিবাগে বসেই খবর পেয়েছি, আর তুমি নিজের গ্রামেই থেকে কিছু জানো না, তা কি সম্ভব? আমি শুনেছি মেয়েটা তার ভাল্লুক নিয়ে এখানেই জঙ্গলের ধারে থাকে। আসল কথা হলো, এটা তোমার গ্রামের ব্যাপার বলেই তুমি সাহেবকে কিছু জানাওনি। কথাগুলো যেন বুদ্ধু সিংয়ের বুকের ভেতরে খোঁচা মারল। সে আর গোপন রাখতে পারল না, মৃদু কণ্ঠে স্বীকার করল, জি সাব, ওই মেয়েটার নাম ছামিয়া। গ্রামের পাশে জঙ্গলের ধারে একটা ছোট কুড়েতে থাকে, ভাল্লুকটাকেও সেখানেই রেখেছে। মুহূর্তের জন্য চারপাশটা নিস্তব্ধ, কেবল বাতাসে শালপাতার সরসরানি। কৌস্তবের চোখে এক অদ্ভুত অস্থিরতা। প্রাণীটাকে কল্পনা করেই বুকের ভেতরে চাপা ব্যথা টের পেল। কত কষ্টে থাকতে হয় ওই বন্য জন্তুকে, যাকে প্রকৃতি মুক্ত আকাশের নিচে অরণ্যের গভীরে বানিয়েছে। মিশিরজি এবার শান্ত কিন্তু দৃঢ় গলায় কৌস্তবের দিকে তাকালেন। আপনি যখন আমাকে আজ এখানেই থাকতে বললেন, তখন সময়টাকে কাজে লাগাই। চলুন আমরা বেরোই, ওই ভাল্লুকটাকে রেস্কিউ করতেই হবে। কৌস্তব বুঝতে পারল, আজকের দিনটা শুধু অভিযানের নয়, এটা দায়িত্বের দিন। মানুষের অমানবিকতা থেকে এক নীরব প্রাণকে মুক্ত করার দিন। বড়কর্তার নির্দেশ শুনে কৌস্তব বলল, আচ্ছা স্যার, আমি ব্যবস্থা করছি। কিছুক্ষণের মধ্যেই অফিস থেকে বেরিয়ে পড়ল কৌস্তবরা দুটো গাড়ি নিয়ে। মিশিরজির জিপে যিনি নিজে, কৌস্তব আর পথপ্রদর্শক বুদ্ধু সিং। আরেকটা ছোট ম্যাটাডোর গাড়ি চালাচ্ছিল ফরেস্ট গার্ড রামদেও। সেই গাড়ির পিছনে বড় লোহার খাঁচা বাঁধা, যেটা বিশেষভাবে রেস্কিউ অপারেশনের জন্য তৈরি। দূর থেকে দেখলেই বোঝা যায় এর ভেতরে একদিন অনেক বন্যপ্রাণীর বাঁচার গল্প বন্দী হয়েছে। গাড়িগুলো বনপথ ধরতেই শালবনের ভেতর দিয়ে সূর্যের আলো ঝিলিক দিয়ে উঠল। বর্ষা কিছুদিন হলো শুরু হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু গাছের গায়ে জল টলমল করছে। বড় বড় শালপাতা বৃষ্টির ধোয়া আলোয় চকচক করছে যেন আয়নার মতো। মহুয়া গাছের গন্ধ ভেসে আসছে বাতাসে, কিছুটা মিষ্টি, কিছুটা কাঁচা। কৌস্তব জানালার ধারে বসে লক্ষ্য করছিল গাছের গুড়ি, এক একটার গায়ের লম্বা দাগ। মিশিরজি বললেন, ভাল্লুকের নখের দাগ এগুলো। ওরা শরীর চুলকোতে বা শক্তি দেখাতে গাছ ঘষে। কৌস্তব হালকা কেঁপে উঠল। আজ যে প্রাণীটা উদ্ধার করতে যাচ্ছে, সেও হয়তো এরকম কোনো দাগ রেখে গেছে কোথাও। আলো ছায়ার ফাঁকে ফাঁকে মিশিরজি তার অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন। বনের প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ তিনি যেন আলাদা করে চিনতে পারেন। কৌস্তব মুগ্ধ হয়ে শুনছিলেন। হঠাৎ সামনের ডালপালার ফাঁক থেকে একটা বড় ধনেশ পাখি উড়ে এলো। কর্কশ ডাক ছেড়ে গাছের মাথা থেকে উড়ে অন্যত্র চলে গেল। মিশিরজি গম্ভীর স্বরে বললেন, এই পাখিটার কথা মনে রাখবেন।
অনেক সময় লোকজন গাছের মাথায় জাল পেতে রাখে ওদের ধরার জন্য। ওদের চর্বি দিয়ে বাতের ওষুধ বানায়। নিষ্ঠুরতা এখানেও কম নয়। কৌস্তভ হ্যাকরাশ অস্বস্তি অনুভব করল। মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে, অথচ এই প্রাণীদের জীবন তার কাছে কোনো মূল্যই রাখে না। প্রায় 1 ঘন্টা চলার পর গাড়িগুলো সামনে পেল এক ছোট্ট গ্রাম, জঙ্গলে ঘেরা, নাম লক্ষ্মীপুর। বুদ্ধু সিং জানালো, স্যার, এটাই। গ্রামে ঢুকতেই অন্যরকম এক আবহ। ছোট ছোট কুড়ে ঘর, মাথায় শালপাতার ছাউনি, চারপাশে ছড়িয়ে আছে শুকনো কাঠ, আগুন ধরানোর জন্য পাতার গাদা। মহিলারা হাড়ি থেকে ধোঁয়া উঠছে দেখে বুঝতে পারল রান্না চলছে। গ্রামবাসীরা বনের ফল, কাঠ, মধুই তাদের জীবিকার প্রধান ভরসা। গাড়ি ঢুকতেই শিশুরা দৌড়ে এলো, কৌতূহলী চোখে তাকিয়ে রইল। কেউ কেউ হাসল, আবার কেউ ভয় আর বিস্ময়ের মিশ্র চোখে বড় খাঁচাওয়ালা গাড়িটার দিকে দেখল। বড়রা একটু দূরে দাঁড়িয়ে রইল। কৌতূহল আর শঙ্কার দৃষ্টি একসঙ্গে মিলেমিশে তাদের মুখে ফুটে উঠল। বুদ্ধু সিংকে জিপে বসে থাকতে দেখে কিছু গ্রামবাসী চাপা হাসি হাসল। তার মুখ দেখে কৌস্তব বুঝল সে ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করছে। নিজের গ্রামের লজ্জা এখন বাইরের লোকদের সামনে ধরা পড়ছে। গ্রামের ভেতর দিয়ে এগিয়ে তারা পেছনের দিকের পথে পৌঁছল। সামনেই ঘন সবুজে ভরা বন। সেই বনের ধারে একটা জরাজীর্ণ কুড়েঘর দাঁড়িয়ে। বুদ্ধু সিং হাত তুলে দেখিয়ে দিল, ওই যে স্যার, ছামিয়ার কুড়ে। মুহূর্তের জন্য চারপাশে নীরবতা। গাড়ির শব্দ থেমে যেতেই শুধু ঝিঁঝি পোকার দাগ আর পাতার মৃদু শব্দ শোনা যাচ্ছে। কৌস্তভের বুকের ভেতর ধক করে উঠল, এই তো সেই জায়গা যেখানে এক বন্দি ভাল্লুক আর এক তরুণী মেয়ের অদ্ভুত সহ অবস্থান লুকিয়ে আছে। শালবনের ভিতরে আঁকাবাঁকা সরু পথ ধরে কিছুটা হেঁটে কুড়েটার সামনে পৌঁছল তারা। গাড়ি আর ঢুকতে পারত না, তাই বনের ধারে নামতেই হয়েছিল। রামদেও কাঁধে বন্দুক, হাতে নাইলনের জাল। যদিও কৌস্তভের মনে হচ্ছিল এগুলোর কোনো প্রয়োজনই হবে না। ওটা যে আর বন্য প্রাণী নয়, এ এক শৃঙ্খলাবদ্ধ প্রাণ, অসহায় বন্দী। জঙ্গলে ঢুকতেই হঠাৎ সূর্যের আলো ম্লান হয়ে গেল। আকাশে আদার মেঘ জমেছে। আলো অন্ধকারে ভিজে ওঠা শালপাতার নড়াচড়ায় চারপাশটা যেন আরও রহস্যময় লাগছিল। কৌস্তভের মনে হল বনের বুকেও অস্থিরতা জমছে। কুড়েটা সামনে এসে দেখা গেল গাছের ডালের বেড়া দিয়ে বানানো, মাথায় শালপাতার ছাউনি, দরজা আধখোলা, হাওয়ায় শুকলো পাতার মৃদু খসখস শব্দ। বুদ্ধু সিং একটু ইতস্তত করে হাঁক দিল, ছমিয়া, হেই ছমিয়া! ভেতর থেকে কোনো উত্তর এলো না। আবার ডাকল, আবার নীরবতা। চারপাশে দাঁড়ানো গ্রামবাসী আর ছেলেদের দলও যেন একদম চুপ। তাদের মুখে এক অদ্ভুত অস্বস্তি। কৌস্তব বুঝল তারা কিছু জানে, কিন্তু বলতে চাইছে না। মিশিরজি এবার শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, বুদ্ধু, ভেতরে উকি দা তো, হয়তো ভয় পেয়ে লুকিয়েছে। বুদ্ধু এগোতে গিয়ে থমকে দাঁড়াল। হঠাৎ ভেতর থেকে দরজাটা ঠেলে খুলে গেল। মুহূর্তের মধ্যে ঘরের অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো ছায়া, একটা বড় মিশমিশে কালো রঙের পুরুষ ভাল্লুক। প্রাণীটার গলায় দড়ি বাঁধা, সেই দড়ির এক প্রান্ত ঘরের ভেতরে টানানো। অর্থাৎ ওটা বন্য নয়, শৃঙ্খলিত। চোখ দুটো লালচে অথচ ক্লান্ত, বুকের চুল এলোমেলো। প্রাণীটা বেরিয়েই সামনে এত লোক দেখে থমকে দাঁড়াল। বাতাসে হালকা গর্জনের মতো শব্দ হল। শিশুরা ভয়ে উৎসাহে চিৎকার করে উঠল, সুলতান, সুলতান! তাহলে এটাই তার নাম। ছমিয়ার সঙ্গে রোজ হাটে খেলা দেখানো প্রাণী। কৌস্তভের বুকের ভেতর কেমন এক চাপা যন্ত্রণা বয়ে গেল। প্রাণীটার চোখের দিকে তাকাতেই সে দেখল, সে যে চোখ দেখল ওটা কোনো হিংস্র দৃষ্টি নয়, বরং ক্লান্ত, পরাজিত, নিঃসঙ্গ এক জীবের আর্তনাদ, যেন বলতে চাইছে, আমাকে মুক্তি দাও। কৌস্তভ হালকা শ্বাস নিল। মিশমিশে পাটল ছাল আর কাঁপা ঝড়ো পাতার শব্দে পুরো দৃশ্যটা যেন ধীরস্থির হয়ে উঠল। সুলতান! সে আবার প্রাণীটার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, ভয় নেই, আমরা তোমায় কষ্ট থেকে ছাড়া দেব। বুদ্ধু সিং কাঁধে চড়িয়ে আনা পলিথিনের ঢাকনা খুলে নিয়ে এলো। ভেতরে কিছু শুকনো ডালপালা আর পুরনো লুঙ্গি। রামদেও ধীরে ধীরে গাড়ির খাঁচার সামনে গিয়ে সেটার দরজা খুলে দিল। খাঁচার ভেতরটি জানালা ছাঁচে তৈরি, যাতে প্রাণীটা ভেতরে ঢুকে আর বাইরে থেকে দেখা যায়, আর চারপাশে যেন যথেষ্ট বাতাসও থাকে।
গ্রামবাসীর চোখে অনুরোধ ও কৌতূহল মিশে। কেউ একটু দূরে দাঁড়িয়ে ফিসফিস করে সারাক্ষণ দেখছে। কিছু বাচ্চা কাঁদছে, কেউ কেউ ভয়ে পশ্চাতে সরে যাচ্ছে। কৌস্তব দেখল তাদের মিশ্র অনুভূতিগুলো, ভয়, রাগ, দুঃখ সব মিলিয়ে একটা নীরব চাপ তৈরি করছে। সে নিজেও হঠাৎ করে অনুভব করল এই উদ্ধার কাজটা আইনগত কর্তব্য ছাড়াও এক মানবিক কর্তব্য। মিশিরজি ধীরগতিতে বুদ্ধকে নির্দেশ দিলেন, খুব নরমভাবে কাছাকাছি যাও, তাড়াহুড়ো করো না, ওকে ভয় পেলে পালিয়ে যেতে পারে বা আঘাত করতে পারে। বুদ্ধু সিং আর রামদেও একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাঁচার দরজার কাছে দাঁড়িয়ে র্যাম্পের পাশে সাপোর্ট দিল। কৌস্তব চোখে জলকণার মতো অনুভব করল, এখানে কোনো জোর জবরদস্তি নয়, শুধুই ধৈর্য আর বিশ্বাস। মুহূর্ত দুটি টানা, তারপর সুলতান ধীরে ধীরে র্যাম্প অতিক্রম করে খাঁচার ভেতরে ঢুকল। খাঁচার দরজা বন্ধ করার তালে তালে গ্রামের সবাই যেন বিশাল নিঃশ্বাস টানল। রামদেও সাপোর্ট করে দরজা লক করল, আর মিশিরজি কয়েকটা নোট করে বললেন, এখন এটা আমাদের কাঁধে, রেস্কিউ সেন্টারে নিয়ে গেলে ডাক্তার দেখবে, ঠিকঠাক করানো হবে। কৌস্তব তখন ছামিয়ার খোঁজ নিয়ে ভাবছিল। কেঁপে ওঠা খাঁচার ধাতব সরে কুড়েটার ফাঁক ফোকরে লুকিয়ে থাকা অনিশ্চয়তা আরও বড় হয়ে উঠল তার মাথায়। সে চুপচাপ কুড়েটার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। আকাশে মেঘ জমছে, বৃষ্টি আবার কোনোক্ষণে নামতে পারে। প্রাণীটা রেস্কিউ ভ্যানে নিয়ে যাই, কৌস্তব বলল কোমলভাবে, কিন্তু তার শব্দে দৃঢ়তা ছিল। তার চিকিৎসার ব্যবস্থা করব, আর ছামিয়াকে খুঁজে বার করব, ওর কথা বলাবো, কেন ও এটা করেছে, ওকে সাহায্য করব কিংবা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। গ্রামবাসীরা একরাশ প্রশ্ন আর কৌতূহল নিয়ে ছড়িয়ে পড়ল, আর কৌস্তবের মনে ঠিক হল এটা শুধু বন্যপ্রাণী উদ্ধারের গল্প নয়, এগিয়ে থেকে অনেক মানবিক ও প্রশাসনিক প্রশ্নের সম্মুখীন হতে হবে। রামদেওর হাতে দড়ি তুলে দেওয়ার আগে মিশিরজি নীরবে তার কাঁধ থেকে বন্দুকটা নিয়ে নিলেন। চোখের ভাঁজে স্পষ্ট দায়িত্ববোধ, যদি কোনো অঘটন ঘটে আমি আছি। রামদেও এগোল সাহস নিয়ে, ভাল্লুকটার কাছে গিয়ে প্রথমে সাবধানে হাত রাখল তার পিঠে। মুহূর্তে জন্তুটা একটু চমকালেও মানুষের সাহচর্যে বড় হওয়া প্রাণী যে, তাই কোনো আপত্তি করল না। তার চোখে কেবল এক রাশ কৌতূহল, মৃদু গর্জন নয়, কেবল নিঃশব্দ প্রশ্ন, এরা কারা? রামদেওর আঙ্গুল ধীরে ধীরে নরমভাবে বুলিয়ে দিল ভাল্লুকের ঘাড়ে, কাঁধে। কয়েক মুহূর্তের মধ্যেই তার অভ্যস্ত হাতে গিঁট বেঁধে ফেলল দড়ি, মিশিয়ে দিল সে পুরনো বাঁধনের সঙ্গে। মিশিরজি আর কৌস্তভের মুখে অবশেষে হাসি ফুটল। মনে হল অন্তত প্রথম ধাপটা সফল। মিশিরজি চোখের ইশারায় নির্দেশ দিলেন, গাড়ির দিকে নিয়ে যাও। ভাল্লুকটা বাঁধা দিল না। রামদেওর দড়ির টানে শান্ত ভঙ্গিতে হাঁটা দিল, যেন কোনো পোষা কুকুর তার মালিকের পিছু নিচ্ছে। কৌস্তব হাঁটতে হাঁটতে প্রাণীটার ভঙ্গি লক্ষ্য করছিল। শিকলবন্দি জীবনের ক্লান্তিকে এতটাই ভর করে বসে আছে। এক ফোঁটা স্বাধীনতার আকাঙ্ক্ষা কি ওর চোখে নেই? তাদের চারপাশে কৌতূহলী জনতা, কেউ হাঁটছে, কেউ দূর থেকে দেখছে। বাচ্চারা অদ্ভুত এক মিশ্র অনুভূতি নিয়ে ফিসফিস করছে, সুলতানকে নিয়ে যাচ্ছে ওরা। রেস্কিউর ভ্যানের কাছে পৌঁছে গেল দল। বুদ্ধু সিং কাঠের পাটাতন নামিয়ে দিল। রামদেও ভাল্লুকটাকে ওপরে তুলতে উদ্যত হল। সেই মুহূর্তে প্রথম আপত্তি করল প্রাণীটা। পাটাতনের মুখে দাঁড়িয়ে অস্থির গলায় ডাক ছাড়ল, চারপাশে তাকাল। তার চোখে আতঙ্ক আর খোঁজ, স্পষ্ট বোঝা যায় সে মালকিনকে খুঁজছে। ছামিয়ার অভ্যাসগত সঙ্গ ছাড়া ওর মনে হচ্ছে এ পথ অচেনা। কিছুক্ষণ চেষ্টা, সাহসে, ধৈর্যে ওকে পাটাতন বেয়ে ওপরে তোলা গেল। অবশেষে খাঁচার ভেতরে আটকে গেল সুলতান। দরজা বন্ধ হওয়া মাত্রই জনতার নিঃশ্বাস যেন একসঙ্গে থেমে গেল। কাজ শেষ। ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে নেমে এলো বৃষ্টি, যেন প্রকৃতি নিজেই সাক্ষ্য দিল এই ঘটনার। ফেরার পথটা কঠিন হয়ে উঠল। বর্ষার বৃষ্টিতে জঙ্গলের নালাগুলো ফুলে উঠেছে, গাড়ি কাঁদা ভেঙে এগোচ্ছে ধীরে ধীরে। ছপছপে কাঁদা ছিটকে পড়ছে চাকার ঘূর্ণিতে। কৌস্তব জানলার বাইরে তাকিয়ে ভাবছিল, সুলতানকে নিয়ে ফিরলেও ছামিয়ার খোঁজ না পাওয়া যেন অপূর্ণতার মতো থেকে গেল। দুপুর গড়িয়ে যখন তারা ফরেস্ট অফিসে ফিরল, তখনও বৃষ্টির ধারা অবিরাম।
ভাল্লুকটাকে নামিয়ে নিয়ে যাওয়া হলো অফিসের পিছনে জালে ঘেরা নিরাপদ খোঁয়াড়ে। বড় দেহে ভিজে জলের ফোঁটা চকচক করছিল, আর চোখে যেন এক ক্লান্তির আভাস। ফাগুয়া ইতিমধ্যে স্টাফ কোয়ার্টারে মিশিরজির থাকার ঘরটা গুছিয়ে রেখেছে। ভেতরে যাওয়ার আগে মিশিরজি থেমে কৌস্তবকে বললেন, হেড অফিসে টেলিফোন করে জানিয়ে দিন আপনি একটা ভাল্লুক উদ্ধার করেছেন। তবে মনে রাখবেন, ইনফরমেশনটা আমি দিয়েছি বা আমি আপনার সঙ্গে ছিলাম এ কথাটা বলার দরকার নেই। আপনি নতুন কাজে এসছেন, আপনার কৃতিত্বটাই আগে সামনে আসা উচিত। এতে ডিপার্টমেন্টের গুড বুকে আপনার নাম উঠবে। কৌস্তব কয়েক সেকেন্ড স্তব্ধ দাঁড়িয়ে রইল। মিসিরজির কথায় একটা অদ্ভুত লজ্জা লাগল, কারণ সে জানে আজকের কাজটা তার একার নয়। কিন্তু একই সঙ্গে এক অদ্ভুত আনন্দ অনুভব করল। অভিজ্ঞ একজন সিনিয়রের এমন উদার মানসিকতা সত্যি বিরল। কৌস্তব নীরবে মাথা নাড়ল। জানলার ওপাশে বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে শাল বন, আর তার বুকের ভেতরে এক নতুন আস্থা জন্ম নিচ্ছে। সে সত্যিই একটা বড় যাত্রার প্রথম পদক্ষেপ নিল। একটানা বর্ষণ যেন আকাশ ভেঙে নামল। বিকাল পর্যন্ত ঝমঝম করে গিয়েই চলল বৃষ্টি। কুড়েঘরের টিনের ছাদের উপর টুপটাপ শব্দে কানে বাজছিল একঘেয়েমি সুর। তারপরও তার মধ্যে একটা গভীর শান্তি ছিল। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা থামলেও রেশ রয়ে গেল। ঝিরঝিরে ফোঁটা পড়তেই থাকল। সন্ধ্যা নেমে এলে চারদিক অদ্ভুত এক ভিজে অন্ধকারে ঠেকে গেল। কৌস্তব নিজের ঘরে বসেই ছিল। দুপুরে দেশি মুরগির ভরপেট ভোজের পর মিশিরজি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। সেই সঙ্গে কৌস্তবেরও বাইরে যাওয়ার তেমন প্রয়োজন পড়েনি। ঘরের ভেতরে একটা হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ, আর জানলার ওপাশে ভিজে শাল সেগুন গাছের ছায়া। সন্ধ্যা নামার কিছুক্ষণ পরেই ফাগুয়া এসে হাজির। ভিজে জামার হাতা চিপে কৌস্তবকে জানাল, বড় সাহেব আপনাকে ডাকছেন। মুহূর্তেই কৌস্তব বুঝল ডাকটা হেলাফেলা করার নয়। মিনিট পাঁচেকের মধ্যেই নিজের ঘর ছেড়ে মিশিরজির ঘরের দিকে হাঁটল সে। মিশিরজির ঘরটা ছিল পাশের বারান্দার পরেই। টিনের ছাদের নিচে আলোর জোর তেমন নেই। মাঝখানে টেবিলের উপর ঝুলন্ত একটা বাল্ব কেবল অল্প আলো ফেলছে। সেই টেবিলের সামনে বসেছিলেন মিশিরজি। টেবিল ভরা, মদের বোতল, গ্লাস, জল, মাছ ভাজা, চিপস সব সাজানো। ফাগুয়ার হাতের নিখুঁত আয়োজন। কৌস্তবকে দেখে মিশিরজি চোখের ইশারায় বসার ইঙ্গিত দিলেন। চেয়ার টেনে বসল কৌস্তব, মনে মনে একরাশ কৌতূহল আর অল্প উত্তেজনা নিয়ে। মিশিরজি বোতলের দিকে তাকিয়ে বললেন, আপনার চলে? লজ্জার কিছু নেই, এখানে অফিসের ডেকোরাম ধরে রাখার প্রয়োজন নেই। কৌস্তব হেসে একটু ইতস্তত করে জবাব দিল, না স্যার, সত্যি বলতে গেলে আমার চলে না। দু একবার ট্রাই করেছি, কিন্তু সহ্য হয় না, বমি হয়ে যায়। উত্তর শুনে মিশিরজি গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়লেন। ঠিক আছে, আমি আপনাকে জোর করব না, তবে এ আমার পুরনো অভ্যাস, ডিপার্টমেন্টে প্রায় সবাই জানে। কথা শেষ করে তিনি নিজেই বোতল খুললেন, এক পেক ঢাললেন, আরামে গ্লাস হাতে নিয়ে প্রথম চুমুকটা খেলেন। ঘরের নীরবতা আর বাইরে বৃষ্টির ঝিরঝির শব্দের মধ্যে মুহূর্তটা যেন ভারী হয়ে উঠল। গ্লাস নামিয়ে মিশিরজি হালকা হাসি দিয়ে বললেন, যাক, অন্তত একটা কাজ হলো এখানে এসে। ভাল্লুকটা রেস্কিউ করা গেল। হেড অফিসে খবরটা জানিয়েছেন তো? কৌস্তব কিছুক্ষণের জন্য থেমে গেল। প্রশ্নটা ছিল সহজ, কিন্তু এর ভেতরে দায়িত্ব, কর্তব্য আর এক অদৃশ্য পরীক্ষার গন্ধ ছিল। কৌস্তব জবাব দিল ধীর স্বরে, হ্যাঁ স্যার, জানিয়েছি। ওরা বলেছে চিড়িয়াখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে দিন তিনেক পরে ভাল্লুকটাকে নিয়ে যাবে। গ্লাসে চুমুক দিয়ে মিশিরজি যেন নিজের ভেতরের কোনো গণনা মেলালেন। আমার মনে হয় প্রাণীটা এ বনেরই ভাল্লুক। শান্ত প্রকৃতির বলেই অমন সহজে গাড়িতে উঠল। আপনার এখানে ২-৩ দিন রাখতে সমস্যা হবে না। কৌস্তব সম্মতিসূচক মাথা নাড়ল। ঠিক বলেছেন, তবে প্রাণীটার নখগুলো ভয়ানক বড়। রামদেও যখন দড়ি পড়াচ্ছিল তখন যদি ও আক্রমণ করত, মুশকিল হতো। মিশিরজি হেসে বললেন, এই বনের ভাল্লুকদের নৌখিয়ে রকম, ওদের শিকারী ভঙ্গির চিহ্ন। বলতে বলতেই তিনি বাঁ হাতটা টেবিলের উপর তুলে ধরলেন। তর্জনীর দিকে তাকিয়ে কৌস্তব অবাক হয়ে গেল। এই দেখুন, মিশিরজি মজা করে বললেন, আমারও নৌক আছে ওদের মতো। বন পালনের চাকরি করি তো, শখ করে বড়িয়েছি। কৌস্তব এবার খেয়াল করল, মিশিরজির তর্জনীর নখ সত্যিই অস্বাভাবিক লম্বা।
ইঞ্চি 1.5 হবে অন্তত। প্রান্তভাগটা তীক্ষ্ণ, যেন ধারালো হুক। মুহূর্তের জন্য তার ভেতর দিয়ে অকারণে এক অদ্ভুত স্রোত বয়ে গেল। এরপর কথার মোড় ঘুরল। বনকে ঘিরে তার অভিজ্ঞতা, শিকারীদের চালাকি, বাঘ ভাল্লুকের সঙ্গে অজস্র ঘটনা, মিশিরজি যেন গল্পের ঝড় তুললেন। গ্লাসে গ্লাসে মদ ঢালা চলল আর সময় গড়াল। কিন্তু হঠাৎ সেই নিস্তরঙ্গ প্রবাহ ভেঙে দিল এক নারী কণ্ঠ। বাইরে থেকে স্পষ্ট ভেসে এলো ডাক। কৌস্তভ থমকে গেল। মিশিরজির অনুমতি নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো সে। বারান্দায় এন্টার মুখে সিঁড়ির কাছে দাঁড়িয়ে বুদ্ধ সিং কারো সঙ্গে কথা বলছিল। বৃষ্টি ভেজা বাতাসে আলো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে এক তরুণী। কৌস্তভকে দেখেই সে আর অপেক্ষা করল না। প্রায় ধাক্কা মেরে বুদ্ধকে সরিয়ে দিয়ে এক লাফে বারান্দায় উঠে এলো। দাঁড়িয়ে পড়ল সরাসরি কৌস্তভের সামনে। মেয়েটির বয়স 24-25-এর বেশি নয়। পরনে ভিজে শাড়ি শরীরের সঙ্গে লেপ্টে আছে। কপাল থেকে ঝরছে বৃষ্টির ফোঁটা। চুল বেয়ে নেমে আসছে গলায়, উন্মুক্ত কাঁধে। চোখ দুটো অদ্ভুত জ্বলজ্বল করছে। কণ্ঠে রাগ, আতঙ্ক আর গভীর অসহায়তার মিশ্রণ। বাবু, আমি ছামিয়া। তোর আমার সুলতানকে নিয়ে এসেছিস কেন? কৌস্তভের বুকের ভেতর কেমন হু হু করে উঠল। সে অনুভব করল এই মুহূর্তে শুধু একটা প্রাণীর মালিক নয়, অভিমানী, কাতর এক নারীর হৃদয়ের দাবি এসে দাঁড়িয়েছে তার সামনে। ছামিয়ার সেই বিনীত কিন্তু টুকরো টুকরো অনুরোধ কানে পড়তেই কৌস্তভের বুকে অদ্ভুত এক তীব্রতা জাগে। লজ্জা, রাগ, সহমর্মিতা সবই একসাথে। মিশিরজির মুখে থাকা অদ্ভুত সেই হাসিটা কৌস্তভকে বারবার আঘাত করে। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মুহূর্ত নয়। এখানে শক্তির ভারসাম্য একেবারে স্পষ্ট। মিশিরজি যে ক্ষমতার আসনে, ছামিয়া তার তুলনায় একেবারেই অপরিসীম দুর্বল। ছামিয়ার চোখ ভাড়া, আতঙ্ক, অনুতাপ আর এক অদ্ভুত আশা। কণ্ঠচাপা করে বলল, ওকে ছেড়ে দে বাবু, তার জন্য যা বলেন আমি করব, ওকে আমার কাছে দাও। তার কণ্ঠে অনুরোধ না, কেবল বিনিময়ের পশ্চাৎভূমি ছিল, যেন নিজের শরীর আর স্বাধীনতার মধ্যে তিনি একটি অব্যক্ত চুক্তি টানার চেষ্টা করছেন। মিশিরজি ঠোঁটের কোণে হঠাৎ ছাপা হাসি ফেটে উঠল। তিনি একে অনুধাবন করলেন। ছামিয়ার আশঙ্কা ও মর্যাদাহীনতার ওপর ক্ষমতার এক কুৎসিত খেলা চলছে তার কাছে। কৌস্তভের সঙ্গে আগের মিষ্টি সৌজন্য এখন ঝড়ো টেকসই কণ্ঠে বদলে গেল। তার দৃষ্টিতে ঠান্ডা বিনিময় আর হিসাব কাজ করছিল। কৌস্তভ ওই দৃশ্য দেখতে পারল না। তার গলা অল্প নরম করে উঠল, কিন্তু চোখে স্থিরতার ঝলক ছিল। আপনি এটা বলতে পারবেন না স্যার, যারা আইন প্রয়োগ করে তারা কখনো মানুষকে বিচারক, মারামারি বা লোভ দিয়ে পছন্দ অপছন্দ নির্ধারণ করবে না। মিশিরজি চুপ করে কৌস্তভকে দেখলেন, মুখে সামান্য অবাক ভাব। তারপর স্থির স্বরে বললেন, তুমি ঠিক বলেছ। আইন আছে, কিন্তু পরিস্থিতি সবসময় সোজা নয়। তার কণ্ঠে ছিল কাজকর্তব্য আর ব্যক্তিগত ইচ্ছার অদ্ভুত সংঘাত। ছামিয়া তখন বলল, কণ্ঠে টুকটুকে কাঁপন, ওই ছেলেটা, ওর জন্য আমি সব পেয়েছি। আমাকে ওর ছাড়া বাঁচতে হয় না। যদি তুমি ওকে নিয়ে গেলে আমি একা হয়ে পড়ব। কথাগুলোতে ছিল অল্প অস্বস্তি, কিন্তু হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসা সত্যিকে চাপা দেয়া যায় না। কৌস্তভ সোজাসুজি ছামিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি যা বলছো সেটা আমি বুঝি, কিন্তু আমরা আইনকে উপেক্ষা করে কাউকে রাখি না। তোমাকে চাই, আমরা তাড়াতাড়ি হেড অফিসকে জানাবো, তোমার কথা বলবো। পুলিশ যদি আসে আমি তোমার পাশে থেকে সবটা বোঝাবো। তুমি যে জঙ্গলের মানুষের সন্তান, যে তোমার কষ্ট আছে, ওটা লুকিয়ে রাখব না। মিশিরজির চোখে আরেকবার অনীহা দৃঢ়তার কৌতূহল ফুটল, কিন্তু তার কণ্ঠে কোনো নরমাই ছিল। আইন আছে, আমরা সেটাই মেনে চলব। যদি তুমি সত্যিই দাবি করো, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ দিই না, কিন্তু চিড়িয়াখানায় পাঠানোই সঠিক পথ। ছামিয়ার গলা ভেঙে পড়ল। সে অল্প হোঁচট খেয়ে সোজা হয়ে দাঁড়াল, জীবনের হঠাৎ ক্রোধ ও অপরাধ বোধের মিশ্রণে। কৌস্তভ দেখল তার হাতে এখন বড় দায়িত্ব। কেবল একটি প্রাণী উদ্ধারের ঘটনা শেষ হয়ে যায়নি, এখানে একজন আর একজনের জীবনের ওপর সিদ্ধান্ত এসে দাঁড়িয়েছে। অন্তত মুহূর্তের জন্য বারান্দার নীরবতা ঘন হয়ে উঠল। বাইরে বৃষ্টি হালকা হাওয়ায় ঝিরঝির করছে। কৌস্তভ অনুভব করল তার সামনে যে সিদ্ধান্ত, সেটি প্রশাসনিক কাগজপত্র ছাড়াও মানসিক মূল্যহীনতার প্রশ্ন তুলছে। তিনি ধীরে ধীরে বলল, ছামিয়া, তুমি পিছু হটো না,
আমি ওকে নিরাপদে রাখব, কিন্তু তোমাকে ব্যবস্থা নিতে হবে। চলো আগে একটু বসো, আমাদের সাথে কাগজপত্র করে সবকিছু সাজাবো। ছামিয়ার চোখে অগোচর কৃতজ্ঞতা মিশে গেল। মিশিরজি চেপে বললেন, কাল সকালে আমরা অফিসে যাব, কাগজপত্র, সার্টিফিকেট, তারপর চিড়িয়াখানার সমন্বয়। তার কণ্ঠে কাজের স্বভাব ছিল, কিন্তু কৌস্তব বুঝতে পারল মিশিরজির রূপ অন্যথায় থাকলেও আজ রাতে তার দহভাব সামান্য নরম হয়েছে, অথচ ক্ষমতার ছায়া টিকে আছে। কৌস্তব জানত এটা শুধুই শুরু। ভোরে কাগজপত্রের লড়াই, গ্রামবাসীর চাপ, ছামিয়ার ভবিষ্যৎ, সব কিছু সামনে। তার বুকের ভেতর এক অদ্ভুত অশান্তি আর একটুখানি স্থিরতা। সে জানে অন্যদের কণ্ঠে তর্ক এসেছে, কিন্তু সিদ্ধান্তটি মানবিকতা আর ন্যায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে নিতে হবে। কৌস্তব কয়েক মুহূর্ত স্তব্ধ দাঁড়িয়ে রইল। বৃষ্টির ঘন পর্দার আড়ালে মিলিয়ে যাওয়া ছামিয়ার হাসিটা যেন বুকের ভেতর কাঁটার মতো খচখচ করতে লাগল। ওই হাসিতে ক্লান্তি ছিল, আবার ছিল রহস্য, অপমান, হয়তো সামান্য প্রতিশোধের সুরও। যেন চুপচাপ একটা গল্প বলে গেল, যার মানে বোঝার আগেই অন্ধকারে হারিয়ে গেল মেয়ে। তার ভিজে শাড়ির ভাঁজগুলো, টলতে টলতে হেঁটে যাওয়া শরীরটা, আর সেই হাসি, সব মিলিয়ে কৌস্তবের মনে হল কিছু একটা অনিষ্ট ঘটতে চলেছে। বুকের ভেতর অস্বস্তি দানা বাঁধতে লাগল। সে থেমে গেল বারান্দায়, চোখ মেলল মিশিরজির ঘরের দিকে। দরজাটা খোলা, ভেতরে আলো জ্বলছে। একটু ইতস্তত করল, তারপর ধীরে ধীরে কয়েক কদম এগোল। ভেতরে উঁকি দিয়েই তার গা ঠান্ডা হয়ে গেল। টেবিলের ওপর এলোমেলো গ্রাস, বোতলটা উপুড় হয়ে গড়িয়ে আছে, মেঝেতে কিছু খাবার ছিটকে পড়েছে, আর তার মাঝখানে চেয়ারটায় আধ শোয়া অবস্থায় বসে আছেন মিশিরজি। মুখটা লালচে, চোখ আধো খোলা, বুকের ওঠানামা ধীর। কৌস্তব ধীরে ঘরে ঢুকল। গন্ধ পেল ঘামে, মদের, আর যেন ভেজা শাড়ির কাঁচা গন্ধ। তার মনের ভেতর তীব্র অস্বস্তি ছড়িয়ে গেল। ছামিয়া যে এখানে এতক্ষণ ছিল তা আর গোপন রইল না, কিন্তু মিশিরজিকে দেখে তার মনে হল লোকটা নেশার চূড়ায় পৌঁছে গেছে, হয়তো ঘুমিয়ে পড়বে। কিন্তু ছামিয়ার সেই অদ্ভুত হাসি, টলতে টলতে অন্ধকারে চলে যাওয়া চেহারা, কৌস্তবকে কিছুতেই শান্তি দিচ্ছিল না। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দে চারদিক ভেসে যাচ্ছে। হঠাৎ কোথাও যেন দূরে ঘন অরণ্যের ভেতর থেকে ভেসে এলো সুলতানের গর্জন। ঘন, গভীর, বুক কাঁপানো এক ডাক। কৌস্তবের শরীর শিউরে উঠল। সে অনুভব করল আজকের রাতটা শান্তভাবে শেষ হবে না, কিছু একটা ঘটবেই। দ্বিতীয় পার্টের জন্য লাইক, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। নিজের খেয়াল রাখবেন ফ্রেন্ড।